আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইরামনি মণ্ডল। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ প্রায় 26% বেড়েছে, তবুও রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকট কমেনি। সিএনজি চালিত যানবাহনের চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রাজধানীর বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে সিএনজি ও রাইড শেয়ারিং চালকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক সময় 5 থেকে 7 ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস মিলছে না। এই গ্যাস সংকটের কারণে শুধু চালকরাই নন, সাধারণ যাত্রীরাও গণপরিবহন সংকটে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশুক হাওলাদার। মিশুক, রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে এখন পরিস্থিতি কেমন? গ্যাসের সরবরাহ বাড়ার পরও কেন সংকট কাটছে না? সংশ্লিষ্টদের কাছ থেকে কি জানা গেছে জানাবেন। হীরাবতী, আপনি জানেন যে রাজধানী জুড়ে টানা 26 দিন গ্যাসের যে সংকট রয়েছে সেটি কিন্তু আজকেও বিদ্যমান। আমরা সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনগুলো আমরা ঘুরে দেখেছি, সেখানে কিন্তু অনেকগুলো ফিলিং স্টেশন ইতিমধ্যেই বন্ধ রয়েছে এবং কিছু কিছু ফিলিং স্টেশন এখনও যেগুলো সচল রয়েছে সেগুলোতে কিন্তু লম্বা লাইন আমরা লক্ষ্য করছি। আমি এখন বর্তমানে তেজগাঁ সাউদার্ন ফিলিং স্টেশনে রয়েছি, সেখানে কিন্তু 1 থেকে 2 কিলোমিটারের মতো কিন্তু এখানে লম্বা যানবাহনের লাইন রয়েছে। আমরা এখানকার পরিবহন শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে মধ্যরাত থেকে কিন্তু তারা এই গ্যাসের জন্য ওয়েট করছেন, তবুও কিন্তু সেই কাঙ্ক্ষিত গ্যাস তারা পাচ্ছেন না। অর্থাৎ 5-6 ঘন্টা অপেক্ষা করার পরও গ্যাস না পাওয়া কিন্তু তাদের উপার্জনেও কিন্তু এর প্রভাব পড়েছে এবং তাদের সংসার চালাতেও কিন্তু টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই সাথে কিন্তু আমরা এখানকার যে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছি যে গতকাল অর্থাৎ শনিবার 26% গ্যাস কিন্তু জাতীয় গ্রিডে যুক্ত হবার পরেও কিন্তু কেন চাপ নেই। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল অর্থাৎ শনিবার 828 মিলিয়ন ঘনমিটার গ্যাস কিন্তু জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে, যেটি কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই কম। তবে কর্তৃপক্ষ আরেকটি বিষয় জানিয়েছেন যে এরকম যদি আরও কিছু মিলিয়ন ঘনমিটার গ্যাস জাতীয় গ্রিডে সংযোজন করা যায় তবে এই যে দীর্ঘ লাইন এটি কিন্তু কমে আসবে। তো তো এই ছিল আসলে আমার তেজগাঁও ফিলিং স্টেশন থেকে সবশেষ। হীরা, ধন্যবাদ আপনাকে। এদিকে তীব্র গ্যাস সংকট ও বিদ্যুতের লোডশেডিংয়ে ব্যাহত শিল্পনগরী নরসিংদীর কারখানার উৎপাদন। প্রায় 40% উৎপাদন কমে যাওয়ায় কারখানাগুলোতে কমেছে লেনদেন। ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন প্রায় 100 কোটি টাকা ক্ষতি হচ্ছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতাদের অর্ডার হারানোর আশঙ্কাও করছেন শিল্প মালিকরা। নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের প্রতিবেদন, জানাচ্ছেন আবরার মাহি। নরসিংদীতে তীব্র গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়েছে শিল্প কারখানার উৎপাদন। মাধবদী, শেখেরচর ও চৌয়ালা এলাকার টেক্সটাইল, ডাইং, নিটিং ও স্পিনিং কারখানাগুলোতে গ্যাসের চাপ না থাকায় কোথাও উৎপাদন বন্ধ, কোথাও চলছে নামমাত্র। ব্যবসায়ীদের দাবি, গ্যাস সংকটে ছোট বড় প্রায় 1000 শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় 100 কোটি টাকা। এখানে বাইরে বাধ্যবাধকতা আছে, লিমিটেশন আছে, যেদিন অর্ডার প্লেস করে সেদিন থেকে 30 দিনের মধ্যে আমাকে পুরো প্রোডাক্ট তাকে দিতে হবে, না দিতে পারলে একটার পর একটা ফাইন। শিল্প মালিকদের আশঙ্কা, সময় মতো বিদেশি ক্রেতাদের পণ্য সরবরাহ করতে না পারলে বাতিল হতে পারে বড় রপ্তানি আদেশ। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনও। $5 মিলিয়ন অর্ডার যদি আমাদের ক্যান্সেল হয়ে যায়, বুঝতেই পারতেছেন যে একটা প্রতিষ্ঠান চলবে কিনা। একটা অনিশ্চয়তার দিকে ফেলে দিচ্ছে। আমরা দিনে দিনে আমাদের বায়ারের থেকে কনফিডেন্স এবং ট্রাস্ট আমরা হারাচ্ছি। যদি সরকার যথাযথ পদক্ষেপ না নেয়, আমার মনে হয় যে আগামী সপ্তাহখানেকের মধ্যে এটা একটা জাতীয় সংকটে পরিণত হবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমেছে। একটা টার্মিনাল যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকায়
আমাদের তিতাসে গ্যাস সাপ্লাই প্রায় 450 থেকে 500 মিলিয়ন এমএমসিপি কমে যাওয়ার ফলে আমরা তীব্র গ্যাস সংকটে বর্তমানে আছি। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে নরসিংদী শিল্প খাতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। তাই শিল্প ও রপ্তানি খাতের স্বার্থে দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্প মালিকরা। আবরার মাহি, RTV। দর্শক, গ্যাস সংকটের বিষয়ে জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, গ্যাস সংকটে শিল্প কারখানায় কি প্রভাব দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ 1 মাস অতিবাহিত হলেও কিন্তু এলএনজি যে টার্মিনালের যে ত্রুটি সেটি কিন্তু এখনো পুরোপুরি সমাধান না হয় কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়া সহ দেশের যে সকল শিল্প কলকারখানা এলাকাগুলো রয়েছে সে সকল এলাকাতে কিন্তু গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে এবং গ্যাস সংকটের কারণে কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং সেটি কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। শিল্পাঞ্চল আশুলিয়াতে কিন্তু প্রতিদিন গড়ে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুতের লোডশেডিং দিচ্ছে, যে কারণে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার যে উৎপাদন সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। শিল্প কারখানার যে সকল লাখো লাখো শ্রমিক রয়েছে তারা কিন্তু সারাদিন পরিশ্রম করার পর বাসায় এসে তারা এই বিদ্যুতের অভাবে এবং গ্যাসের অভাবে কিন্তু তারা রান্না বাড়া করতে পারছে না, ঘুমাতে পারছেন না, এমনটাই অভিযোগ করেছেন শিল্প অঞ্চলের শিল্পখাত এইসব শ্রমজীবী মানুষগুলো। তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য সরকারকে তারা আবেদন করেছেন দ্রুত সময়ের জন্য যেন এই শিল্প কলকারখানার যে বিদ্যুৎ এবং গ্যাসের যে সমস্যা সেটি সমাধান করে শিল্প কলকারখানার উৎপাদন সচল রাখার জন্য সরকারের প্রতি তারা আবেদন জানিয়েছেন এবং জোর দাবি জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে শিল্প কলকারখানার এই গ্যাস এবং বিদ্যুতের সংকট সমাধান না হলে এই শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাবে। বেশিরভাগ শিল্প কলকারখানায় কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে, অর্ধেকে নেমে এসেছে শিল্প কলকারখানার উৎপাদন এবং মালিকরা কিন্তু লাখ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা সময় মতো তাদের যে বায়ারের অর্ডার সেটি তারা দিতে পারছেন না, যে কারণে পরবর্তী অর্ডার নিয়ে তারা শঙ্কার মধ্যে পড়েছেন যে পরবর্তীতে তারা অর্ডার না পেলে তাদের যে কলকারখানা সেটি কিন্তু বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে। তো শিল্পাঞ্চল আসলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই গ্যাস বিদ্যুৎ এবং এই এলাকায় আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখানে 2টি ইপিজেড রয়েছেন। দুটি ইপিজেডে কিন্তু এই বিদ্যুৎ এবং গ্যাস সংকটে কিন্তু তারা ভুগছে। ইপিজেড কর্তৃপক্ষ এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বিভিন্ন শিল্প মালিকরা কিন্তু তারা চরম দুর্ভোগে রয়েছেন এবং তারা লাখ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন। ইতিমধ্যে দ্রুত সময়ের মধ্যে সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন এই গ্যাস সংকট এবং বিদ্যুতের সমাধান করে শিল্পর উৎপাদন এবং শিল্প কলকারখানার জড়িত লোকজনের সুবিধার জন্য এটি জরুরি ভিত্তিতে করবেন, এমনটাই আশা প্রকাশ করছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে গ্যাস সংকট নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইরামনি। ফারুক, ধন্যবাদ আপনাকে। 18 বছরেও জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধনে হয়রানি ও দুর্নীতি থেকে মুক্তি মেলেনি সাধারণ মানুষের। টিআইবি রিপোর্টে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে 9 নম্বরে জাতীয় পরিচয়পত্র বিভাগ। এই সেবা নিতে দুর্নীতির শিকার হন 47% মানুষ। গড়ে 2342 টাকা ঘুষ দিতে বাধ্য হন একজন নাগরিক। সচিব বলেন, এসব অনিয়মের কারণে গত 6 মাসে অনেক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ চাকরিচ্যুতিও করা হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। জাতীয় পরিচয়পত্র সংশোধনে অনিয়ম ও হয়রানির অন্যতম উদাহরণ গাজীপুরের শ্রীপুরে নাসিরউদ্দিন। সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকায় তিনি মৃত। এরপর নিজেকে জীবিত প্রমাণ করতে বিভিন্ন দপ্তরে গিয়ে নথিপত্র সংগ্রহ করে গাজীপুর নির্বাচন অফিসে গেলেও তারা এনআইডি সংশোধন করে দেননি। কয়েক মাস ধরে ঘুরছেন আগারগাঁও নির্বাচন কমিশনে। আমি ভোট দিতে যাওয়ার সময় আমি সিরিয়াল নাম্বার পাইনি। পরে নির্বাচনের পরে আমি নির্বাচন কমিশন অফিসে গেছি, শ্রীপুর উপজেলায় গেছি। যাওয়ার পরে আমার এটা দেখে বলে আমি মৃত, যে কেন আমার এটা মৃত হলো। আমি তো মৃত না, আমি তো জীবিত। পরে ওনারা বলতেছে যে এটা হয়তো আপনার নামের সাথে নামে মিল হয়েছে, তো ওনারটা করতে যায় হয়তো আপনারটা হইতে পারে। আমার বয়স 96-তে দিছে 88-তে। আঙুলের ছাপ না মেলা, ঠিকানা স্থানান্তর, বয়স সংশোধন এবং প্রবাসীদের এনআইডি সংশোধন করতে অনেককেই বছরের পর বছর ভোগান্তি পোহাতে হচ্ছে। আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া গেলে ঢাকায় আগারগাঁও আসেন, আগারগাঁওতে গেলে ঢাকায় এরকম ভাবে হয়রানি করতেছে। আমার এনআইডি কার্ড সংশোধন, আমার পাসপোর্ট হইতেছে না। মোহাম্মদ বসানোর জন্য আমি অ্যাপ্লিকেশন করলাম আরো 3 মাস আগে। ছেলে 9-এর নাম লিস্ট করবে, মেয়ে ইন্টার নাম লিস্ট করবে,
কিন্তু এটা জরুরি দরকার, পাচ্ছি না, ঘুরতেছি। আমার এনরিকা আমাদের তো বয়সে বেশ কম ছিল, আমরা দীর্ঘদিন সৌদি আরব থাকি 31 বছর, এখন অনেক কষ্ট করতেছি, যার শেষ নেই। জাতীয় পরিচয়পত্র সেবার বড় ধরনের অনিয়ম ও দুর্নীতি চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্টে। দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকায় এনআইডি বিভাগের অবস্থান 9 নম্বরে। এই সেবা নিতে দুর্নীতির শিকার হন 47.4% মানুষ। তথ্য পরিবর্তন করতে 75.5%, নতুন আইডি কার্ড ও স্মার্ট কার্ড সংগ্রহ 39.8% মানুষ দুর্নীতির শিকার হন। সর্বনিম্ন একজন মানুষ 2,342 টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। 72.4% মানুষ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ঘুষ দিয়েছেন। দালালকে দিয়েছেন 23.2% মানুষ। সচিব বললেন, দীর্ঘদিন জবাবদিহিতা না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা অব্যাহত থাকবে। আমরা সহজ করছি যে আপনার নাম, নিজের নাম, তারপরে আপনার সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ সংশোধন, করণিক ভুল, এইগুলোর জন্য আমাদের এসওপি আছে এবং আমরা একটা আবার রিইটারেট করছি মাঠ পর্যায়ে যেন এটা নিষ্পত্তি করা যেতে পারে। অসৎ কর্মকাণ্ডের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ করার কোনো কিছু নেই। স্পেসিফিক করে যদি বলেন, আমি শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনবো। কঠোর নজরদারিতেও করেছি বলেই তো মানুষের চাকরি গেছে। জাতীয় পরিচয়পত্র বিভাগের কাজে গতি আনা, হয়রানি ও দুর্নীতি বন্ধ এবং সংশোধনী প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানালেন সাধারণ মানুষ। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দুর্নীতি, লোকসান আর আমলাতান্ত্রিক জটিলতায় বারবার বন্ধ ও চালুর টানাপোড়েন থেকে মুক্তি পাচ্ছে সিরাজগঞ্জের জাতীয় জুট মিল। বেসরকারি খাতে ইজারা দিয়ে মিলটি পুনরায় চালুর চূড়ান্ত প্রক্রিয়া চালাচ্ছে সরকার। বহুজাতিক বিনিয়োগে দ্রুত উৎপাদন শুরুর আশ্বাসও দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জেলার অর্থনীতির চাকা বদলের স্বপ্ন দেখছেন স্থানীয়রা। সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। সিরাজগঞ্জের রায়পুরে 1960 সালে 75 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় নর্দার্ন পিপলস জুট মিল। স্বাধীনতার পর জাতীয়করণের মাধ্যমে এর নাম হয় কওমি জুট মিল। মিলটি ঘিরে বদলে যায় পুরো এলাকার আর্থসামাজিক চিত্র। এখানকার পণ্য জায়গা করে নেয় বিশ্ববাজারেও। তবে দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় 2007 সালে বন্ধ হয়ে যায় উৎপাদন। 2011 সালে জাতীয় জুট মিল নামকরণ করে ফের চালু হলেও লোকসানের মুখে 2019 সালে আবারও বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে বেসরকারি খাতে ইজারা দিলেও টেকেনি 1 বছরও। তবে বর্তমান সরকার বন্ধ মিলটি আবারও চালুর উদ্যোগ নেয় আশার আলো দেখছেন বেকার শ্রমিক ও স্থানীয়রা। খুব জাঁকজমক চলতো, 3টা শিফটে চলতো, ওভারটাইম চলতো, এমনকি রোজার মাসে ইফতার করে পরেও আমাদের 2 ঘন্টা করে ওভারটাইম দিত। 5,000 লোক বেকারত্ব বরণ করছে, এরা আবারও এখানে কাজ করতে পারবে, এই মিলের প্রাণ আবারও ফিরে আসবে। আমরা আশায় বুক বেঁধে রয়েছি যে আমরা মিলটা চালু হলে আমরাও কর্মসংস্থান করতে পারবো। সম্প্রতি মিলটি পরিদর্শনে যান বস্ত্র ও পাট এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। এ সময় 30 বছরের জন্য ইজারা দেওয়ার মাধ্যমে দ্রুতই মিলটিতে উৎপাদন শুরুর আশ্বাস দেন তারা। স্বনামধন্য একটা বহুজাতিক কোম্পানি ইনভেস্ট করবে এখানে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এই সিরাজগঞ্জের ঐতিহ্য এই কওমি জুট মিল এবং বর্তমানে জাতীয় জুট মিল এটা আবার চালু হবে। আমরা যুদ্ধ করছি যে এগুলোকে আবার জাগানোর জন্য। তা আমরা যেগুলো করব সেটা মানুষের জন্য, মঙ্গলের জন্য করব, একটা চিরস্থায়ী ব্যবস্থা করব। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে টেকসই পরিকল্পনায় চালু হলে জাতীয় এ জুট মিল ঘিরে সিরাজগঞ্জের শিল্প ও অর্থনীতিতে ফিরবে প্রাণ, এমনটাই মত সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, আরটিভি। ময়মনসিংহ শহরের ফুটপাত থেকে মাসে চাঁদা তোলা হয় অন্তত 24 লাখ টাকা। এক একটি দোকানকে দৈনিক চাঁদা দিতে হয় গড়ে 200 টাকা। নগরীর গাঙ্গিনাপাড়, চরপাড়া মোড় ও বাউন্ডারি রোড এলাকার অন্তত 400 অস্থায়ী দোকান থেকে এসব চাঁদা তুলছে একটি প্রভাবশালী মহল। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ময়মনসিংহ মহানগরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকাগুলোর ফুটপাত দখলের চিত্র এটি। বিনা পুঁজিতে এই ফুটপাত থেকেই চাঁদাবাজদের পকেটে যায় মাসে অন্তত 24 লাখ টাকা।
কেবল নগরীর গাঙ্গিরাপাড় এলাকায় ফুটপাতে দোকান রয়েছে ৩ শতাধিক। এক একটি দোকান থেকে দৈনিক গড়ে আদায় করা হয় 200 টাকা। এই হিসেবে কেবল গাঙ্গিরাপাড় থেকেই মাসে তোলা হয় 18 লাখ টাকা। এমন বাণিজ্য চলে নগরীর বাউন্ডারি রোড, চরপাড়া মোড় সহ ব্যস্ততম এলাকাগুলোতে। ফুটপাত থেকে প্রতিদিন ব্যবসা করছে পুলিশ প্রশাসন, প্রতিদিন মাসে এক একজনের কাছে 200 টাকা করে প্রতি মাসে লাখ লাখ টাকা নিচ্ছে, কিন্তু ফুটপাত যানজট নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ফুটপাথের অত্যাচারে এবং এই দোকানের অত্যাচারে আমাদের জীবন দুর্বিষহ হয়। অভিযোগ রয়েছে স্থানীয় সিন্ডিকেটের মদদে দীর্ঘদিন ধরে চলছে এই হকার ব্যবসা। তবে পুলিশ বলছে ফুটপাত দখলমুক্ত করা তাদের কাজ নয়। এটা আসলে রেসপন্সিবিলিটি সিটি কর্পোরেশনের। আর এছাড়া এখানে যে ধরনের অপরাধ ঘটে বা পুলিশের সংশ্লিষ্টতা যেগুলো আছে সেগুলো যদি সুনির্দিষ্ট প্রমাণের সহ আমাদের কাছে উপস্থাপিত হয়, আমরা সেগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। ফুটপাত থেকে চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করে সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, কারা টাকা তোলে তার প্রমাণ রয়েছে পুলিশের কাছে। আমার কাছে প্রমাণ সহ আছে কারা এখান থেকে সুবিধা গ্রহণ করে। আর এই কাজটা অবশ্যই সিটি কর্পোরেশনের না, আমরা জনগণের স্বার্থের কারণে এই কাজ সীমিত। আইন শৃঙ্খলা জনিত কোনো কাজ মানুষের সিটি কর্পোরেশনের না। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকারদের পুনর্বাসন এবং চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী। তাদের প্রত্যাশা, পুলিশ ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে দ্রুত ফিরবে নগরের ফুটপাত ও সড়কের স্বাভাবিক পরিবেশ। সাকিব আল হাসান, RTV। সরকারের নানা পদক্ষেপে চীনের গ্রামেই মিলছে আধুনিক শহরের সকল সুযোগ সুবিধা। এতে নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার পাশাপাশি বাড়ছে স্থানীয় হোমস্টে ব্যবসা, গ্রামীণ পর্যটন, কৃষিপণ্য বিক্রি ও স্থানীয় কর্মসংস্থান। বেকারত্ব দূর করতে চীন সরকারের এমন পরিকল্পনা বাংলাদেশও ব্যবহার করতে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমাজ ও যুব উন্নয়ন বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। চীন থেকে ফিরে আরও জানাচ্ছেন এয়ার বাদল। পাহাড়ের বুকে ধান খেতে আইলের বদলে চলাচলের জন্য করে দেয়া হয়েছে লোহা, কাঠ ও কংক্রিটের রঙিন পথ। বিস্তীর্ণ ধান ক্ষেতের মধ্যেই চীন সরকারের সহযোগিতায় উদ্যোক্তারা গড়ে তুলেছেন কফি শপ। এই মনোরম দৃশ্য দেখার জন্যই কিন্তু মানুষ এখানে ছুটে আসে এবং চায়না সরকার নিজ উদ্যোগে এইসব কফি শপ তৈরি করেছে। এখানে যারা আগ্রহী তাদেরকে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে যাতে করে তারা তাদের পরিবার নিয়ে স্বাবলম্বী হতে পারে। চীনের লংজিং কাউন্টির লংজিয়াং টাউনশিপে সুখেয় কফি শপের উদ্যোক্তা গুই ইয়ানফেন জানান, আমি শহরে চাকরি করতাম, হঠাৎ আমার বাবা অসুস্থ হলে চাকরি ছেড়ে গ্রামে চলে আসি। স্বামীকে সাথে নিয়ে এই কফি শপের উদ্যোগ নিলে সরকার আমাকে সহযোগিতা করে, বেশ ভালোই চলছে। স্থানীয়রাও আমার কফি শপে কাজ করে। একইভাবে সরকারের সহযোগিতায় পাহাড়ের উপরে লু জেনকিং দম্পতি গড়ে তুলেছেন ক্লিফ সাইড কফি শপ। স্থানীয় জনপ্রতিনিধি ডুয়াং চংরং জানান, সরকারের পরিকল্পনা ও সহযোগিতায় সব উদ্যোক্তারা সফল হচ্ছেন এবং এতে করে স্থানীয়দের কর্মসংস্থান তৈরি হওয়ার পাশাপাশি তারা আর্থিকভাবে শক্তিশালী হচ্ছেন। উদ্যোক্তাদের সম্পর্কে বলতে গিয়ে চায়না নিউজ সার্ভিস এজেন্সি CNS এর চায়না ইউনান ব্রাঞ্চের ডেপুটি ডিরেক্টর ঝাংডান বলেন, অনেকে লেখাপড়া শেষ করে চাকরি খুঁজে থাকেন এবং শহরমুখী হন, কিন্তু তাদেরকে নিজ এলাকায় স্বাবলম্বী করতেই মূলত সরকারের এমন উদ্যোগ। ধীরে ধীরে এর পরিধি বাড়ছে। শহরে মানুষের চাপ কমাতে চীন সরকারের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এমন পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ সরকারও। যাদের নতুন আইডিয়া আছে, যাদের উদ্যোগ আছে, উদ্যমও আছে, তাদেরকে সংযোগ করে এই কাজগুলো করাটা সরকারের অবশ্যই করা উচিত। তাতে মানুষের মধ্যে একটা ইতিবাচক, বিশেষ করে তরুণদের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে যে আমরা চাকরি নেয়ার পরিবর্তে বা চাকরি করার পরিবর্তে চাকরি দেয়ার অথবা এরকম কর্মসংস্থানের উদ্যোগগুলো গ্রহণ করা যায় এবং সেক্ষেত্রে সরকার সহযোগিতা করে। এটা একটা ইতিবাচক উদাহরণ হবে যদি সরকার সেটা করে। তিনি মনে করেন এমন উদ্যোগের ফলে স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। AR বাদল, RTV, ঢাকা।
আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বাজার দর কমিয়ে ভোক্তাদের স্বস্তি দিতে বিদ্যমান স্মার্ট ফ্যামিলি কার্ড ভিত্তিক বিতরণ ব্যবস্থার বাইরে খোলা বাজারে নির্বাচিত নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা করছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। পরীক্ষামূলক উদ্যোগ সফল হলে পরবর্তীতে এই কার্যক্রম সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ। তিনি বলেন, এ পরিকল্পনার আওতায় বিদেশ থেকে তুলনামূলক কম দামে সংগ্রহ করা পণ্য কোনো সরকারি ভর্তুকি ছাড়াই প্রচলিত বাজার দরের চেয়ে কম দামে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে। প্রাথমিকভাবে ভোজ্য তেল দিয়ে এই উদ্যোগের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। প্রায় 20,000 মেট্রিক টন ভোজ্য তেলের প্রথম চালান সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশে পৌঁছানোর কথা রয়েছে। পরে ডাল ও চিনি কম দামে সংগ্রহ করতে পারলে তাও বিক্রি করা হবে বলে জানান তিনি। আবারও চরম উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ভঙ্গুর যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে নারী শিশু সহ অন্তত 11 জনের। একই সঙ্গে ইয়েমেনের মোখা বন্দরে হুতিদের ভয়াবহ মিসাইল হামলা এবং হরমুজ প্রণালীতে আরব আমিরাতের জাহাজে ইরানের হামলা সংকটকে আরও ঘনীভূত করেছে। তবে শিপিং রুট চালু রাখা নিয়ে ওমানের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রেখেছে তেহরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ভবনের নিচ থেকে 21 ফিলিস্তিনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গাজার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, পূর্ব গাজা সিটির আসকুলা এলাকায় বাতনিজি পরিবারের বাড়ির নিচ থেকে 12 জনের কঙ্কাল পাওয়া গেছে। অপরদিকে পূর্ব গাজা সিটির কাতিবা এলাকার ঘারবিয়া পরিবারের বাড়িতে অভিযান চালিয়ে আরও 9টি কঙ্কাল উদ্ধার করা হয়। বর্তমানে জেইতুন এলাকায় আল মাগরিবি পরিবারের বাড়িতে দীর্ঘদিন ধরে 40 জনের মরদেহ চাপা পড়ে থাকার খোঁজ পেয়েছেন উদ্ধারকর্মীরা। এখন সেই 40 জনের দেহাবশেষ উদ্ধারের প্রস্তুতি চলছে। ডারউইন টেস্টে ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন 57 রান। অস্ট্রেলিয়াকে 284 রানে গুটিয়ে দেওয়ার পথে 5 উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। চতুর্থ দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে টাইগারদের দারুণ শুরু এনে দেন মিরাজ। এরপর একে একে তুলে নেন বাব ওয়েবস্টার, অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লায়নের উইকেট। তবে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান ক্যামেরন গ্রিন, তুলে নেন টেস্ট ক্যারিয়ারের নিজের দ্বিতীয় সেঞ্চুরি। মধ্যাহ্নবিরতির পর তাসকিন আহমেদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল স্টার্ক। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।